নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিকাশ দের লেখা ছোট গল্প সোনালি দিনের শেষে। গল্প শুরু করার আগে লেখক বিকাশ দেকে আমার আন্তরিক ধন্যবাদ এত সুন্দর গল্পটা আমাকে পাঠানোর জন্য। আমার শ্রোতা বন্ধুদের মধ্যে আপনারা কেউ যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার মেইল আইডিতে পাঠাতে পারেন। চলুন শুরু করা যাক আজকের গল্প সোনালি দিনের শেষে। কদিন ধরেই অজিতাবর মেজাজটা খারাপ হয়ে আছে। কয়েকদিন পর পর একই প্রসঙ্গ মাথাচাড়া দিয়ে উঠলে কার ভালো লাগে? আজ মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। তাই অফিস থেকে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বাসায় এসে হাত মুখ ধোয়ার পর নিজেকে কিছুটা ফ্রেশ লাগছে। বিছানার পাশে টেবিলে রাখা পত্রিকাটা নিয়ে অজিতাবু শুয়ে রবিবারের বৈঠকের পাতায় চোখ বোলাতে লাগল। পত্রিকায় প্রকাশিত সব গল্প পড়ে যে তার ভালো লাগে তা নয়, বেশিরভাগ গল্পই বড্ড বেশি সাদামাটা। তবে মাঝে মধ্যে উন্নত মানের গল্প পাওয়া যায়। কবিতা প্রবন্ধ পড়তে তার ভালো লাগে না। আসলে এগুলো পড়ে অর্থ সঠিক বোঝে না বলেই আরাম পায় না। আজকের গল্পটাও সাদামাটা গোছের, তবুও কষ্ট করে সে পড়ছে ঘুমের প্রস্তুতি হিসাবে। এমন সময় মাধুরী এসে অজিতাবুকে বলল, কিছুদিন পর তো অয়ন আসবে, তখন শেয়ারের কথাটা। মাধুরীকে থামিয়ে দিয়ে অজিতাবু বলল, আলোচনা করব। মাধুরী বলল, আলোচনা নয়, ব্যবস্থা করতে হবে। আচ্ছা, হবে। বউকে কথা দিয়ে অজিতাবু ঘরের গুমট বাতাস আপাতত দূর করল। মাধুরী বলল, একটা খবর আছে জানো? কিছু না বলে অজিতাবু বউয়ের মুখের দিকে তাকালো। মাধুরী বলল, শোনো না মজার কাণ্ড, তিতলি এবার তার মাকে নিয়ে গেছে। বউয়ের কথায় কিছু একটা বলতে হয়, নইলে তারা নিজেকে অপদস্থ ভাবে। অনিচ্ছা সত্ত্বেও অজিতাবু জিজ্ঞাসা করল, কোথায়? উৎসাহ বোধ করে মাধুরী বলল, ব্যাঙ্গালোরে। মানে ফিরতে কমপক্ষে 1 বছরের ধাক্কা। একটু থেমে মাধুরী বলল, আমিও তো তোমাকে সেই কথাই বলি। ছেলে মেয়ে উভয়ে যেহেতু মা বাবার সম্পত্তির সমান অধিকারী, সেহেতু মা বাবাকে উভয়েরই শেয়ার করা উচিত। অজিতাবু ভাবছে, বুড়ো মা বাবারা সম্পত্তি নয়, বেশিরভাগ ছেলে মেয়ে তাদের আপদই ভাবে। মুখে বলল, কবে গেছে? মাধুরী বলল, আজ সকালে ফ্লাইটে। তারপর মাধুরী বলল, এখন তুমি রেস্ট নাও, রাতে ডিটেলসে গল্প হবে। কথাটা বলে মাধুরী অজিতাবুর ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেল। অজিতাবু আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাধুরীর কথায় সে মজার কাণ্ড কিছুই খুঁজে পেল না। স্বামীকে যেভাবেই হোক কবজায় আনতে হবে, এই প্রচেষ্টায় মাধুরী রাতের জন্য বেশ কয়েকটা সুস্বাদু আইটেম তৈরি করল। রাতে খেতে বসে মাধুরী পুরনো প্রসঙ্গের রেশ টেনে নিয়ে বলল, তোমার দাদা পুজোর সময় বাড়িতে আসার পর তুমি এ ব্যাপারে কথা বলবে। অন্যমনস্ক অজিতাবু বলল, কোন ব্যাপারে? অবাক হয়ে মাধুরী বলল, মানে মায়ের ব্যাপারে বলছি। অজিতাবু বলল, আচ্ছা, হবে। মনে রেখো, এ সুযোগ হাতছাড়া করলে আরও 1 বছর অপেক্ষা করতে হবে সাক্ষাতে কথা বলার জন্য। মাধুরীর কথায় হুঁশিয়ারির সুর। অজিতাবু কিছু বলল না। মাধুরী বলল, সব পরিবারেই দেখা যায়, বড় হয়ে ছেলে নয়তো ছোট ছেলে মা বাবাকে রাখে। তোমাদের পরিবারেই দেখলাম উল্টো ছবি। অজিতাবু বলল, মা বাবাকে বড় ছেলেরা রাখে দায়িত্ববোধের জন্য,
ছোটরা রাখে, বড়রা রাখে না বলেই। কিন্তু আমাদের পরিবারে অসুবিধাও আছে। দাদা থাকে শিলংয়ের মতো শীতের জায়গায়, অয়ন থাকে সুদূর মুম্বাই। মাধুরী বলল, আসলে তারা তোমাকে কেয়ারই করে না। মানে? মানে খুব সহজ, তারা তোমাকে পাত্তাই দেয় না। তুমি যে গ্রামে থাকো, তার উপর কম রোজগার। স্কুল মাস্টারকে আজকাল কে পাত্তা দেয়? কম রোজগারে শুনলে যে কোনো স্বামীরই মাথা গরম হয়ে যায়। তবুও মাথা গরম না করে অজিতাভ বলল, অয়ন তো সেদিন বিয়ে করল, আর মা দাদার কাছে গেলে খুব একটা আরাম পান না। মাধুরী বলল, আরাম না দিলে মা আরাম পাবেন কিভাবে? এসব নিয়ে কথা বাড়াতে অজিতাভর একদম ইচ্ছে হচ্ছে না। সুস্বাদু আইটেমগুলোই তেতো লাগছে। কিন্তু মাধুরী প্রসঙ্গ টেনে নিয়ে যাচ্ছে। মাধুরী বলল, শাশুড়িকে রাখতে আমার আপত্তি নেই, কিন্তু দিনের পর দিন শুধু আমি কেন ধকল সহ্য করব? তোমার অন্য ভাই বোনেরাও শেয়ার করুক। কথাটা অযৌক্তিক নয়, তাই অজিতাভ চুপ থাকল। একদিন মাধুরী অজিতাভকে বলল, তোমাদের ছোট ভাইয়ের নাম অয়ন কেন রাখা হলো? অজিতাভ বলল, তা আমি কিভাবে বলবো? হয়তো অমিতাভ অজিতাভর পর তাবো দিয়ে শেষ করা যায় এমন নাম খুঁজে পাইনি। মাধুরী বলল, তাবো দিয়ে কিছু না পেলে অভিনবও রাখা যেত। একটু থেমে মাধুরী বলল, আসলে তোমার মা বাবা অত শিক্ষিত নন। অজিতাভ বলল, তোমার মতো বাংলায় এমএও নন। মাধুরী অজিতাভর ভুল শুধরে দিল, বাংলায় নয়, আমি ইংলিশে এমএ। অজিতাভর মুখ থেকে বেরিয়ে পড়ল, বাংলায় বা ইংলিশে একই কথা। গৃহবধূ গৃহবধূই, যেমন বুড়ো মানুষ, তা রিটায়ার প্রিন্সিপাল হোক আর যাই হোক, একই ব্যাপার। অজিতাভর সঙ্গেই তার বাবা মা সবসময় আছে। তার বিয়ের কয়েক মাস পর বাবা মারা যাওয়ায় এখন শুধু মা আছেন। শুধু সে মাকে রাখার দায়। প্রায় সবসময় কারণে অকারণে বইয়ের কাছ থেকে এই রকম কথা অজিতাভকে শুনতে হয়। কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। আগে তবু কিছুটা প্রতিবাদ করত, কিন্তু এখন একদম না। সমাজ ব্যবস্থাটাই পাল্টে গেছে। আগে একান্নবর্তী পরিবারে বুড়ো মা বাবাকে রাখার ব্যাপারে শেয়ারের প্রশ্নই উঠত না। কিন্তু ইদানিং পরিবারের অর্থনৈতিক কাঠামো বদলে যাওয়ায় যার যার তার তার। আজ এক বউ অল্টো কিনল, তো পরের মাসে আর এক বউ স্যান্ট্রো কিনেছে। একজন কলকাতায় ফ্ল্যাট কিনলে আর একজন বেঙ্গালুরুতে ফ্ল্যাট কিনছে। এই তো চলছে। এছাড়া অজিতাভর পরিবারের কাঠামো ত্রুটিপূর্ণ। নইলে তার দাদা ইচ্ছে করলেই গরমের সিজনে মাকে শিলং নিয়ে গিয়ে অনায়াসেই কয়েক মাস তার কাছে রাখতে পারে। কিন্তু পারে না বইয়ের যন্ত্রণায়। যে যন্ত্রণা মোকাবিলা করার মতো ব্যক্তিত্ব অমিতাভর নেই। সেকেলে ধরনের নিরীহ ছেলে অমিতাভ বউকে কিছুতেই সামলাতে পারে না। এমএসএবির এত বড় অফিসার হয়েও সাজ পোশাকে স্টাইলে শ্রুতি আধুনিকতার পতাকা উড়িয়ে চলাফেরা করে। বিয়ের পর অমিতাভ একবারই গরমের সময় মাকে নিয়ে গিয়েছিল। ৮-১০ দিনের বেশি শাশুড়িকে শ্রুতি টিকতে দেয়নি। শ্রুতির সাপ কথা, শাশুড়ি একসাথে থাকলে ঘরের পরিবেশ দূষিত হয়ে যায়, যার প্রভাব তার ৬ বছরের ছেলের ওপর পড়বে। পড়াশোনার ক্ষতি হবে। পড়াশোনার জন্য চাই সুস্থ সুন্দর পরিবেশ। সুতরাং শাশুড়িকে রাখা চলবে না। শাশুড়িকে তাড়িয়ে দিয়ে শ্রুতি মুক্ত হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিচ্ছে। স্যাটারডে মিটে অভিনহৃদয় বন্ধুদের সঙ্গে গল্পগুজব, তাস খেলার ফাঁকে রিক্রিয়েশনের অঙ্গ হিসাবে শ্বশুরবাড়ির নিন্দা চর্চায় ব্যস্ত হয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে।
পুজোর 3 দিন আগে অমিতাভ বাড়িতে এসে গেল সপরিবারে। পুজোতে বাইরে বেড়াতে যাওয়ায় মিতালি পিয়ালি কোনো বোন এবার আসছে না। পরদিন মেরুদণ্ডহীন 2 বড় ভাই রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা সেরে নিল। মাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অয়নকে কিভাবে যুক্তি দেখাতে হবে সেগুলো ভেবে রাখল। যেমন মায়ের একটা চেঞ্জের দরকার, মুম্বাইয়ের মতো একটা মাফিয়া জায়গায় বউকে সারাদিন একা রাখা নিরাপদ নয়, ইত্যাদি। 2 ভাই স্থির করে ফেলল যেভাবেই হোক মাকে অয়নের কাছে গুছিয়ে দিতেই হবে, তবেই ল্যাঠা আপাতত চুকে যাবে। শ্রুতি ও মাধুরী একজোট হয়ে শাশুড়িকে তাড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে। 2 জায়ে এমনিতে মনের কোনো মিল নেই, কিন্তু কথায় বলে শত্রুর শত্রু মিত্র। এবার তাদের মধ্যে বেশ অন্তরঙ্গ ভাব। একদিন রাতে শাশুড়ি ও ছোট জায়ের নিন্দায় শ্রুতি ও মাধুরী মশগুল। এদিকে টিভিতে কিউকির সময় হয়ে যাচ্ছে। মাধুরী টিভিটা অন করতে গেছে। শ্রুতি বলল, থাক, কাল দুপুরে দেখব। সেম এপিসোড কাল দুপুরে আবার দেখাবে। টিভিটা অন করা হলো না। একসময় মাধুরী বলল, বিয়ের সপ্তাহখানেক পর বিজলি যে বরের সাথে চলে গেল, এই 6 মাসের মধ্যে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখার দরকারই মনে করেনি। শ্রুতি বলল, এক্স্যাক্টলি, মুম্বাই থাকে বলে নিজেকে বিজলি কী ভাবে? চেহারা সুন্দর হলেই 7 খুন মাপ করে দেওয়া যায় না। মাধুরী কি বলতে যাচ্ছে তাকে থামিয়ে দিয়ে শ্রুতি বলল, আমিও কম আধুনিক নই। কিন্তু মাধুরী জেন্ডার সংশোধন করে দিয়ে বলল, আধুনিকা। শ্রুতি বলল, ওই একই ব্যাপার। যাকে আমি ভদ্রভাবে রুচিসম্মতভাবে সাজ পোশাকে আধুনিকতা বজায় রেখে চলি। বিজলি আমার কাছে তার 1 কপি ফটো পাঠিয়েছিল। বিশ্বাস করবে না, দেখলে তোমার শরীর ঘিন ঘিন করবে। কৌতূহল সামলাতে না পেরে মাধুরী বলল, ফটোটা সাথে নিয়ে এসেছো? শ্রুতি বলল, না, নইলে তোমাকে দেখাতে পারতাম। ফটোটা দেখে মনে হয় পুরো খোলা শরীরে অবহেলায় বিক্ষিপ্তভাবে কয়েক টুকরো কাপড় জড়িয়ে রেখেছে। মাধুরী বলল, ছি, এইসব পোশাক পরতে আমার লজ্জাই লাগে। শ্রুতি বলল, কারেক্ট। দাঁড়াও, শাশুড়িকে এবার সাথে পাঠিয়ে দিলে মুম্বাই সি বিচে হানিমুন করা বন্ধ হয়ে যাবে। আর কত? মাধুরী বলল, ইঞ্জিনিয়ারের বউ বলে কি শাশুড়িকে সাথে রাখতে নেই? খাবার সময় হয়ে যাওয়ায় অমিতাভর ডাকে রসালো গল্পটা অসম্পূর্ণ রেখেই ওদের উঠতে হলো। যাকে কেন্দ্র করে ঘরের মধ্যে এত উত্তাল হাওয়া, সেই রাধারানী নিজের ঘরে শুয়ে আছেন। প্রেশার বেড়ে যাওয়ায় কদিন ধরে মিশনে যাওয়া হচ্ছে না। সেখানে গেলে ভেতরের ক্ষোভ কিছুটা সমব্যাধী বন্ধুদের কাছে প্রকাশ করে হালকা হওয়া যায়। যার অপেক্ষায় রাধারানী ছাড়া অন্যরা উদ্গ্রীব, সেই অয়ন বিজলি এলো অষ্টমীর দিন। নবমীর রাতে 3 ভাই ও 3 বউ একসঙ্গে ভাত খেতে বসেছে। ডাইনিং টেবিলে সবকিছু রাখা আছে। রাধারানীর খাওয়া শেষ হয়ে গেছে। তিনি পাশের ঘরের বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ কথাবার্তার পর বিজলি হঠাৎ বোমা ফাটালো। সে জায়েদের উদ্দেশ্যে বলল, বুঝেছ দিদি ভাই, ছোটদি ভাই, ভাবছি তোমাদের আপত্তি না থাকলে মাকে, মানে শাশুড়িকে, এবার আমাদের সাথে মুম্বাই নিয়ে যাব। হঠাৎ বোমা বিস্ফোরণে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। কেউ ভালোভাবে কিছু বুঝতে পারছে না। সবার প্রস্তুতি তছনছ হয়ে গেল। কিছুক্ষণ পর শ্রুতি বলল, মানে তুমি শেয়ার করতে চাইছ? বিজলি বলল, শেয়ার মানে? মাধুরী বলল, মানে মাকে রাখার ব্যাপারে তুমি শেয়ার করতে ইচ্ছুক।
তাই মাকে সাথে নিয়ে যেতে চাইছো। বিজলি জিজ্ঞাসা করল, কিসের শেয়ার? তার ধারালো প্রশ্ন শুনে বড় দুই যা ভ্যাবা চাকা খেয়ে গেল। সত্যিই তো, কিসের শেয়ার? সঠিক উত্তর তারা খুঁজতে লাগল। তাদের চুপ দেখে বিজলি বলল, তোমরা বোধহয় কষ্টের শেয়ারের কথা বলতে চাইছ। তাই বলছি, মাকে রাখতে আমার কোনো কষ্ট বা অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা, মা এখনো নিজে চলাফেরা করতে পারেন, যদিও যথেষ্ট বয়স হয়েছে। আমরা আগে গিয়ে একটু সেট হবার জন্য মাকে প্রথমবার নিয়ে যাইনি। বিজলির ভালো মানুষই দেখে শ্রুতির গা জ্বলে পুড়ে যাচ্ছে। ভাবছে শাশুড়িকে নিয়ে রাখুক কিছুদিন, ঠেলা বুঝবে। কত ধানে কত চাল। মাধুরী বিজলির দিকে তাকিয়ে বলল, এটা বেশ ভালো। তুমি মাকে নিয়ে কয়েক মাস রাখো, তারপর আবার আমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে তুমি কিছুটা রিলিফ পাবে। মাধুরীর কথা শুনে বিজলি হেসে ফেলল। সে বলল, আগে বললাম না, আমার কোনো কষ্ট হবে না, সুতরাং রিলিফের প্রশ্নই ওঠে না। শ্রুতি ধৈর্য রাখতে পারল না। বিজলিকে বলল, মাকে কতদিন রাখার ইচ্ছে? বিজলি বলল, যতদিন মা থাকতে চাইবেন। আমি মাকে আরামে রাখতে চেষ্টা ত্রুটি করব না। শ্রুতি বলল, এটা তোমার ফাইনাল ডিসিশন? বিজলি বলল, সব দিক ভেবে ডিসিশন ফাইনালি নেবার পর আমি তা প্রকাশ করি। তোমাদের দেওর আমার মতোই। শাশুড়িকে বিজলি এবার যে নিয়ে যাবেই, এ ব্যাপারে বড় দুই যা নিশ্চিত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও নিশ্চিত হবার জন্য শ্রুতি জিজ্ঞাসা করল, ক্লাইমেটে অসুবিধা হলে কি করবে? বিজলি বলল, তা তো একটু আধটু অসুবিধা হতে পারে, তবে ভয়ের কারণ নেই। বুড়ো অসুস্থ মানুষও তো সেখানে আছেন। এতক্ষণ ধরে অমিতাভ অজিতাভ বউদের কথা চুপচাপ শুনছে। এবার অয়নের দিকে তাকিয়ে অমিতাভ বলল, এবারই নিয়ে যাবি? মৃদুভাষী অয়ন বলল, হ্যাঁ, আবার কবে আসব? অমিতাভ বলল, তা তো ঠিক। পাকা সিদ্ধান্ত জানার পর দুই ভাইও কম স্বস্তির নিঃশ্বাস ফেলল না। মাকে রাখার জটিল সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেল। রাধারানী এখনও ঘুমননি। পরিবারের সদস্যদের পাকা সিদ্ধান্ত তিনিও শুনতে পেলেন। ইচ্ছে না থাকলেও এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তার উপায় নেই। আর মাত্র 3 দিন পরই অয়নরা চলে যাবে। সঙ্গে রাধারানীও যাবেন। মৃত স্বামীর ভিটে ছেড়ে যেতে হবে। আবার কবে ফিরে আসবেন, আদৌ আসতে পারবেন কি না? মুম্বাই গিয়ে বিজলির আঘাত কতটুকু সহ্য করতে পারবেন, কি পরিবেশে সেখানে থাকতে হবে, ইত্যাদি অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এতে তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। ভীষণ মুষড়ে পড়েছেন। ভাত খাওয়া কমিয়ে দিয়েছেন। কারোর সঙ্গে কথা না বলে মুখ কালো করে নিজের বিছানায় সব সময় শুয়ে থাকেন। ভাবেন, ভগবান কেন যে মানুষকে অপ্রয়োজনে দীর্ঘায়ু দেন? সব ভালো তার, আয়ু কম যার। রাধারানীর বিমর্ষ ভাব দেখে বিজলি কিছুতেই আরাম পাচ্ছে না। মাঝে মাঝেই এসে শাশুড়িকে বলে, মা, সারাদিন কি চিন্তা করেন? একদম ভাববেন না। আমাদের ক্যাম্পাসে 2টো বাঙালি পরিবার আছে, তাদের সাথে গল্পগুজব করে দিব্যি সময় কেটে যাবে। আগে আমাদের ক্যাম্পাসে একটা বাঙালি সিলেটি পরিবারও ছিল, কিন্তু এখন ওরা দুবাই চলে গিয়েছে। একদিন বিকালে রাধারানী উঠোনে পায়চারি করছেন। নিজের হাতে লাগানো লাউ গাছটার কাছে একসময় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। ফ্যালফ্যাল করে লাউ গাছটার দিকে তাকিয়ে থাকলেন। কয়েক বছর আগেই ছেলেমেয়েরা রাধারানীকে বুঝিয়ে দিয়েছেন যে গ্রহণযোগ্য বয়সসীমা তিনি অনেক আগেই পেরিয়ে এসেছেন। এই কারণে নিজেকে রাধারানীর ভীষণ অপরাধী মনে হয়। অপেক্ষা করছেন শুধু
মৃত্যুর জন্য। এখন তিনি যেখানে আছেন এটাও অনেকটা জেলখানার কয়েদির মতো। এবারে জেল থেকে তাকে চালান দেওয়া হবে অন্য জেলে। সেখানে গিয়ে না জানি কি অজানা মানসিক কষ্ট তাকে সহ্য করতে হবে। এসব ভাবলেই শরীরটা রাধারানীর কেমন যেন অবশ লাগে। মুম্বাই চলে যাবার আগের দিন অমিতাভ দোকান থেকে একটা খুব সুন্দর দামি শাড়ি কিনে নিয়ে এসে মাকে বলল, মা, এটা রেখে দাও। রাধারানী বললেন, শাড়ি দিয়ে কি করব? আলমারিতে অনেক শাড়ি পড়ে আছে। অমিতাভ বলল, মুম্বাই গিয়ে পড়বে, রেখে দাও বিছানায়। রাধারানীর সংক্ষিপ্ত উত্তর। মুম্বাই যাবার জন্য রাধারানীর ব্যাগ গোছানো শেষ। শাশুড়িকে জিজ্ঞাসা করে বিজলি নিজের হাতে প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র ব্যাগে গুছিয়ে দিয়েছে। এই কদিনে বিজলি নানাভাবে বুঝিয়ে দিয়েছে যে মুম্বাই যাবার পর শাশুড়ির যত্নের ত্রুটি হবে না। রাতে রাধারানী অল্প ভাত খেলেন, নাড়াচাড়া করলেন বেশি। অজিতাভ তাকে এসে বলল, মা, তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। কান্না জড়ানো স্বরে রাধারানী জিজ্ঞাসা করলেন, কখন যেতে হবে? অজিতাভ বলল, বাস 7টায়, কিছু আগে গেলেই ভালো। পরদিন ভোর মাত্র হয়েছে। শ্রুতির গলা ফাটানো কান্না শুনে প্রতিবেশীরা এসে হাজির। রাধারানী মারা গেছেন। কিছু সময়ের মধ্যে ডাক্তার আনা হলো। ডাক্তারবাবু বললেন, সম্ভবত ঘুমের মধ্যেই অনেক আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে। শ্রুতির গলা ফাটানো কান্নায় ঘর বিভীষিকার রূপ নিয়েছে। মাধুরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কান্না কিছুতেই থামাচ্ছে না। বিজলি মায়ের কাছে বসে নিঃশব্দে চোখের জল ফেলছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে অয়ন মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে সে দুই দাদার দিকেও তাকাচ্ছে। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই রাধারানীকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, আগের দিনের অমিতাভ দেয়া শাড়িটা দিয়ে ঢেকে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিকাশ দের লেখা ছোট গল্প সোনালি দিনের শেষে। গল্পটা আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।